এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আর মাত্র 5 দিন, তারপরে আমি চলে যাব। আমাকে একটু আদর করে দিবে ময়ূক? আকুল কণ্ঠ বড় কানে বাজে ময়ূখের। সে না চাইতেও নোরাকে আদুরে স্পর্শ আপন করে নেয়। জীবন তো একটাই, আর তার গণ্ডি কতটুকু কারো জানা নেই। কি হবে যদি নোরাকে আপন করে নেয়? পার্লারে এক সারিতে বসা ভূঁইয়া বাড়ির 4 বউ। প্রথমে জুয়েনা, তারপর নিপা, এরপর সায়রা এবং তার পাশেই মৈত্রী। আজ ময়ূখের রিসেপশন বলে জুয়েনা ভেবেছিল তারা 4 জন মিলে শাড়ি পরবে, কিন্তু নিপা ছোট মানুষ, জোরাজুরি করে লেহেঙ্গা পরবে বলে ঠিক করেছে। 2 সন্তানের পর জুয়েনার শরীরে মেদ জমে একদম গোলগাল হয়ে গেছে। নিপার মেয়ের পর এখন একটু একটু ভারী শরীর। শুধু সায়রার ছেলের জন্মের পরও শরীর কোথাও বাড়তি মেদ চোখে পড়ে না। উল্টো বয়স 28-এর ঘর পেরিয়েও কেমন 20 বছরের যুবতীর মতো দেখায় তাকে। লেহেঙ্গা পরে 4 জনই যখন তৈরি তখন বিউটিশিয়ানরা প্রায় একত্রে বলে বসলো, আপনাকে একদম বলিউড হিরোইনদের মতো লাগছে ম্যাম। সায়রা অপ্রস্তুত হলো এমন প্রশংসায়। এই প্রথম নয়, সব সময়ই সে এমন প্রশংসায় পূর্ণ থাকে। আজ সে বাড়িতেই সাজতে চেয়েছিল, কিন্তু বড় জায়ের বারংবার আদেশ আর নিপার আবদারে আসতে বাধ্য হয়েছে। ইমরানও চাইছিল সে পার্লারে আসুক, তাই তো আগেভাগে ছেলেকে নিয়ে বাইরে বেরিয়েছে। মৈত্রীর সাথে তার দেখা হয়েছিল গেটে এসে। বড় জাকে একে একে সবাইকে নিয়ে গাড়িতে উঠতে বলেছে। নিচে এসে যখন মৈত্রীকে দেখলো তখন সে এগিয়ে এসেছিল কেমন আছে তা জিজ্ঞেস করতে, কিন্তু হঠাৎ ইরশাদ নেমে এলো অপর থেকে ব্যাগ হাতে। সিঁড়িতে দাঁড়িয়েই সে তার স্ত্রীকে ডেকে বলল, লেহেঙ্গার ব্যাগটাই তো নিয়ে আসনি মৈত্রী। সরি, আমি আসলে নোরার ব্যাগটা নিয়েছি বলে খেয়াল ছিল না ওটার কথা। সারা চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। চোখাচোখি হলে ভেতর থেকে একটা অগ্নিবর্ষণ হয়। আজও ভয় হয় এই বুঝি ঈর্ষা তাকে লোক সম্মুখে প্রতারক বলে গালি দিয়ে বসবে। আসলে তেমনটা তো হয়েছিল একবার, তাই ভয়টা আজও তাড়া করে খুব। কিন্তু ঈর্ষাদ তাকে দেখেও কেমন অদেখা করে স্ত্রীর ব্যাগটা গাড়িতে রেখে চলে গিয়েছিল। মৈত্রী তখনই কেমন করে যেন ধরে নিল এই দুজনের মাঝে কোনো গভীর এক রহস্য লুকিয়ে আছে। পার্লার সবাই যখন সায়রার সৌন্দর্যের প্রশংসা করছে তখন মৈত্রীও বলল, দারুণ লাগছে ভাবিকে। সায়রা ভাবি সত্যি অনিন্দ সুন্দর একজন মানুষ। এজন্যই তো ইরশাদ ভাই। নিপা কথাটা সম্পূর্ণ করার আগেই তার হাতে চিমটি কেটে কথা ঘুরিয়ে ফেলল জুয়েনা। এদিকে সায়রারও শিরদাঁড়া বেয়ে নেমে গেছে ভয়ার্ত এক স্রোত। নিপা কি বলতে যাচ্ছিল এখনই চোখ বন্ধ করে নিয়েই এমনই ভাবছিল সায়রা। আর জুয়েনা বলে, এজন্যই ইরশাদ অন্তু ইমরানকে বউ পাগল বলে খেপায়। সায়রার জন্য তো বেশ পাগল আমার দেবরটা। যারা ঠিক যতখানি কথার আড়াল তুলল ততখানি কার্যসিদ্ধি হয়নি তাদের মধ্যে। 22-এর বুদ্ধি সম্পন্ন তরুণী সে আন্দাজ করে নিল তার স্বামী আর মেজ জায়ের মধ্যে কিছু একটা আছে, অথবা অতীতে ছিল। কিন্তু সে অতীতটা নিজের মতো ভাবতে গিয়ে কেমন গা গুলিয়ে উঠল তার। মনে মনে প্রার্থনা করলো তার ভাবনা যেন ভুল হয়। তার 4 বইয়ের সাজ প্রায় একই সময় শেষ হয়েছে। মৈত্রী এবার খোঁজ করলো নোরার কতটুকু হয়েছে। তারা 4 জন একই ফ্লোরে থাকলেও নোরা ছিল অন্য ফ্লোরে। নোরার কথা জানতে চাইলে একজন এসে জানালো নোরা পার্লারে নেই, সে একটু আগে শপিং এ গেছে। মৈত্রী সহ বাকিরা বেশ অবাক হলো। মেয়েটা তাদের কিছু না বলেই বেরিয়ে গেল। মৈত্রী ফোন বের করে প্রথমে নোরাকে কল করতেই জানালো সে অন্য পার্লারে গেছে ময়ূখের সাথে। বড়ের সাথে কোণে গেছে, এখানে কারো ভাববার কিছু নেই বলেই মনে করলো না সবাই। তারা এবার সরাসরি কনভেনশন হলে চলে গেল। হলের ভেতর আত্মীয় সমাগম ঠিক এরশাদের বৌভাত অনুষ্ঠানের মতোই। ফখরুল সাহেব বড় অল্প সময়ে নিজের জ্ঞাতি গোষ্ঠী ময়ূখে নানা বাড়ির সবাইকে দাওয়াত করেছেন। আবের খন্দকার কাল রাতে এসেছে পরিবার নিয়ে, একদমই মেহমান সেজে। খাওয়া দাওয়ার পর আবার চলেও যাবেন। ইরিনের এ নিয়ে জোর জবরদস্তি নেই, তবে মায়ের শরীরে কথা ভেবে তিনি থাকতে বলেছিলেন। মেহের মুখের ওপর বলে বসলো তার সামনের মাসি পরীক্ষা, এখানে নষ্ট করার মতো সময় তার হাতে নেই। একমাত্র ঈর্ষাদ বুঝেছিল এমন ধাঁচের কথার পেছনে কারণটা, তাই ইচ্ছে করে মাকে থামিয়ে দিয়েছে সে। হল জুড়ে তখন মেহমানের কোলাহল, তখন কোণে নেই সেখানে। ময়ূক আর ঈর্ষাদ একসঙ্গে তৈরি হয়ে এসেছে। মৈত্রী এসেই ঈর্ষাদের পাশে বসেছে। অনেকটা সময় বিলম্ব করে ময়ূখের ফোনে বার্তা এলো নোরাকে আনতে যাওয়ার, তার সাজগোজ শেষ হয়েছে বলে। ময়ূক বিউটি পার্লারের নিচে দাঁড়াতেই নোরা এগিয়ে এলো তার কাছে। স্বাভাবিক মুখশ্রী হঠাৎ বদলে শক্ত হয়ে উঠেছে ময়ূখের।
পরশুই তো ময়ূক তাকে সাথে নিয়ে তার পছন্দের লেহেঙ্গা কিনলো, অথচ মেয়েটা তো পরেনি। কালো লং ব্যাকলেস গাউন, গলার সামনেটাও মোটামুটি বড়, যার দরুন ক্লিভেজ স্পষ্ট। গায়ে এরিনের দেওয়া কোনো গয়না নেই সে ধারণা করেনি। হোয়াইট ডায়মন্ড নেক পিস, হাতে সে রিংটাও নেই, যেটা পরশু এরিন এঙ্গেজমেন্ট হয়নি বলে এমনিতেই পরিয়েছিল। ময়ূখের মেজাজ অল্পতেই যেমন গরম হয় তেমনি সে তা নিয়ন্ত্রণে রাখতে পারে, কিন্তু এ পর্যায়ে তার তিল পরিমাণ নিয়ন্ত্রণ হচ্ছে না। কেমন লাগছে আমাকে? হাস্যজ্জ্বল মুখে জানতে চাইল নোরা। এসব কি পড়েছো? ভালো লাগছে না? নোরা, এটা ইউরোপ আমেরিকা না, সে কথা কি তুমি ভুলে গেছো? বোধ করি রাগ সংবরণ করতেই ময়ূক দাঁতে দাঁত চেপে বলল কথাটা। নোরাকে নিতে আসবে বলে আব্বুর গাড়িটা নিয়ে এসেছিল। সে পকেট থেকে চাবিটা বের করে নোরার দিকে ছুঁড়ে মারল। নোরাও এক থাবায় সেটা মুঠো বন্দি করে নিতেই ময়ূক আবারও মুখ খুলল। এক্ষুনি এই মুহূর্তে বাড়ি গিয়ে ড্রেস বদলে ঠিক 30 মিনিটের মধ্যে হলে পৌঁছাবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্ট নাও। নোরা কিছু বলবে তার আগে সে একটা খালি রিক্সা পেয়ে উঠে বসলো তাদের। নোরা কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল কিছু সময়। পার্সের ফোন বেজে উঠতে তার হুঁশ এলো। সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আশেপাশে কিছু চোখ সানন্দে উপভোগ করছে বিদেশিনী রূপী পশ্চিমা পোশাক পরিধেয় মেয়েটির দেহ। নোরা অনেকটা সময় পার করে তবেই হলে পৌঁছেছে, তবে সে বাড়ি যায়নি। তার সাথে তো ছিল রিসেপশনের জন্য কেনা লেহেঙ্গাটা, সেটাই আবার পরেছে গাড়িতে। মনে মনে বুঝি একটা পণ করে বসলো। ময়ূখকে এদিনটির জন্য শাস্তি তাকে পেতেই হবে, এমনটাই তার আপাত ভাবনার বিষয়। হলে তাকে দেখে সবাই বিভ্রান্তিতে পড়লেও এরিন বুদ্ধিমতী, সে তৎক্ষণাৎ লোক সম্মুখে ময়ূখের একসাথে না আসার পেছনে একটা যুক্তি দাঁড় করিয়ে ময়ূখকে ফোনে ধরলো। ময়ূখ এসে অবধি চমৎকার হাসি খুশি ভাব বজায় রেখে অনুষ্ঠানের সমাপ্তি টেনেছে। সন্ধ্যা মুহূর্তেই মৈত্রী ইরশাদকে মনে করিয়ে দিল নোরা চলে যাবে একটু পর, তাই ময়ূখ আর নোরাকে একটু স্পেস দেওয়া দরকার। ইরশাদও তাই করলো। বাড়ি ফিরে আম্মুকে বলে ঘরের ভিড়ভাড়টা কমিয়ে দিল, কিন্তু নোরা বা ময়ূখ কেউই সময়টুকু নিল না নিজেদের করে। নোরা ঘরে ঢুকে প্রথমে পোশাক বদলে জিন্স ক্রপ টপ তার সাথে হুডি পরে খুবই নর্মাল হয়েছে। ময়ূখ শার্ট কোট খুলতে খুলতে নোরাকে দেখলো। কিছুদিন আগেও নোরা দৃষ্টিতে সে অন্য কিছু দেখেছিল যা এখন আর নেই। তার বারংবার মনে হয় নোরা কোনো সমস্যায় ভুগছে, পাওয়ার লোভ এবং পেয়ে গেলে তিক্ততা বোধ করার সমস্যা অস্বাভাবিক কিছু না। বিজ্ঞানের ভাষায় এমন একটা মানসিক রোগ আছে, কিন্তু নোরার আচরণ এক এক সময় এক এক রকম। ময়ূখ গায়ে টি শার্ট গলিয়ে নিজেও হুডি পরেছে, প্যান্ট বদলে বাড়িতে পরার একটা ট্রাউজার পরে পায়ে হাওয়াই চপ্পল। নোরাকে এয়ারপোর্ট ছাড়ার জন্য সে গাড়ি রিজার্ভ করলেও তা আর প্রয়োজন হয়নি তার আব্বুর জন্য। আবার খন্দকার ছেলের ওপর রেগে থাকলেও তার আনুষ্ঠানিকতার প্রয়োজনে অনেক কিছুই করেছেন। তার মধ্যে একটা গাড়িও এনেছিলেন ঢাকা থেকে ড্রাইভার সহ। ময়ূখ প্রথমে রাখতে না চাইলেও প্রয়োজনে কয়েকদিনের জন্য রেখেছে। প্রয়োজন বলতে এই অনুষ্ঠানে এবং ইরশাদ মৈত্রীকে নিয়ে সিলেট যাওয়ার জন্য প্রয়োজন। নোরা বেরিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে দরজার দিকে পা বাড়ালো। গত কয়েকদিন তাদের মাঝে পরিবর্তন বলতে শারীরিক সম্পর্ক করা আর দুজনের একটু আধটু যত্ন নেওয়াটাই ছিল বিশেষ। এই যাওয়ার মুহূর্তে ময়ূখের হঠাৎ মনে হলো তার স্ত্রী চলে যাচ্ছে। তার কি কিছু বলা উচিত নয় তাকে? অন্তত বন্ধুর মতো কিছু ফেয়ারওয়েল ওয়ার্ডস কি তাকে দেওয়া যায় না? ময়ূখ যখন এমনটা ভাবছে তখন নোরা উল্টো ফিরে এসে তার ঠোঁট ছুঁয়েছে। ঘোর কেটেছে, বাঁধ ও ভেঙেছে ভেতরে। ময়ূখও এবার নিজের মাঝে জড়িয়ে বেপরা চুমুতে ভরিয়ে দিল স্ত্রীকে। হতে পারে দুজনেই সাময়িক মোহে একে অপরের কাছে আত্মসমর্পণ করলো, তবে এই করাই প্রকৃতির কিছু ছন্দ আপন সুরে বেঁধে নিল নিজেদের। নোরার ফ্লাইট ডিলে হয়েছে, সে প্লেনে চড়েছে রাত 3টেয়। ময়ূখ পুরোটা সময় ওয়েটিং প্লেসে কাটিয়েছে। নোরা আগেই ভেতরে চলে যাওয়ার দুজন ছিল দুই জায়গায়, তবুও ময়ূখ বসেছিল। প্লেন রানওয়ে ছেড়ে আকাশে ছোঁয়ার পরই ময়ূখ ফিরেছে বাড়িতে। তার জন্যই অপেক্ষায় রাত কেটেছে এরিনের। ময়ূখের জীবনটা যেন একা এরিনের হাতেই থাকা কোনো ডাঙায় ছটফট করা মৎস্য, প্রতি মুহূর্তে কেমন অজানা এক আতঙ্কে ডুবে আছে। এই বুঝি মাঝে প্রাণটা বেরিয়ে যাবে, আর তার প্রাণ যেতে এরিনের বুকটা খালি হয়ে যাবে, এই ভয় তো আগে কখনো ছিল না তার। হঠাৎ আসা ঝড়ো হাওয়া সব কেমন নড়বড়ে করে দিল। এরিন মনে মনে সেই ঝড়ো হাওয়াটার উৎসটা প্রতিনিয়ত খুঁজে বেড়াচ্ছে, আর ভেতরে ভেতরে কেমন গুমোট হয়ে আছে। ময়ূখ বাড়ি ফিরে ইরশাদকে কল করতেই যাচ্ছিল, তখন চোখে পড়লো দরজার নিচে একটুখানি আলোক রেখা। কেউ কি জেগে আছে? কৌতূহলী হয়ে দরজায় খুব ধীরে টোকা দিল দুবার। মুহূর্ত ব্যয় না করে এরিন দরজা খুলতেই ময়ূখ বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আম্মা ঘুমাওনি? তোরা কেউ জেগে থাকলে আমার ঘুম আসে না। ময়ূখ বিচলিত হয়ে আমার চোখ মুখ দেখলো, কেমন ফ্যাকাশে লাগছে আম্মাকে।
যেন শরীরের রক্তবিন্দু শূন্যের কোঠায়। ময়ূক দু হাতে আমাকে ধরে সোফায় গিয়ে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি নিয়ে তো চিন্তা করো বলো তো? কতগুলো দিন ধরে আমি একটু বেখেয়াল হতেই তোমার শরীর এমন কেন হলো? বিয়ে খেয়াল কেন হলি বাবু? প্রশ্নটা করতে গিয়ে কান্নায় গলা কেঁপে উঠল ইরিনের। কান্নার ঢেউ যে তার গলদেশে ছাপিয়ে আসতে চাইছে তা বুঝতেই আম্মাকে বুকে জড়িয়ে নিল। কি হলো আম্মা, তুমি এত ভয় পাচ্ছ কি নিয়ে? এই যে আমি তো তোমার কাছে আছি, বলো কি হয়েছে তোমার? তোকে আমি এই এতটুকু থাকতে বুকে তুলে নিয়েছি। তোর হাসি দেখলে আমার খুব আনন্দ হয় বাবা। বিশ্বাস কর, তোর চোখে এমন মৃত্যু মাছের মতো সাদা দেখার পর থেকেই আমার আত্মা কাঁদে। মনে হয় মরণ এসে দাঁড়িয়ে আছে দরজায়। বলতে বলতে এবার হাউমাউ করে কেঁদে উঠলেন ইরিন। ময়ূক আম্মাকে বুকের সাথে মিশিয়ে শান্ত করতে চাইল। ততক্ষণ ইরশাদ, মৈত্রী আর ফখরুল সাহেব তিনজনই নিজ নিজ ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। ইরশাদের ঘর থেকে বসার ঘরের আওয়াজ খুব একটা শোনা যায় না। ফজরের সময় প্রায় হয়েই এসেছে বলে ইরশাদের ঘুম হালকা হয়েছে, আর তাই বোধহয় তেমন কান্নার আওয়াজটা কানে এসেছে। তড়িঘড়ি করে ইরশাদ বিছানা ছাড়তেই মৈত্রীরও ঘুম ভেঙে গিয়েছে। ইরশাদের অস্থির হয়ে বের হওয়া দেখে সেও বেরিয়ে এসেছে বাইরে। ইরিনের কান্নার অর্থ বোধগম্য হতেই সবাই স্থির দাঁড়িয়ে রইল, সময় দিল তাকে কেঁদে হালকা হোক। বাড়ির সকলেরই জানা ইরিনের বর্তমান মানসিক অবস্থা। ফজরের নামাজের পর সবাই আবার ঘুমের জন্য যার যার বিছানায়। এরশাদও সবে শুয়েছে বিছানায়। ভেবেছিল মৈত্রী এবার শুয়ে পড়বে, কিন্তু না, সে আর শোয়নি। বারান্দার দরজা খুলে নিঃশব্দে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো তখনও কুয়াশার বেড়াজালে আটকে আছে দূর আকাশেই। মৈত্রী কুয়াশায় দৃষ্টি রেখে ভাবছে কাল রাতের কথা। সে কি খুব বেশি রিয়েক্ট করে ফেলেছিল, নাকি উচিত ছিল খোলাখুলি মনের ভাবনাটা এরশাদের সামনে উপস্থাপন করা? ভেবে ভেবে কুল পায়নি সে তার আসলে কি করা উচিত। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে মৈত্রী যখন তার গহনা খুলছিল তখন ইরশাদ ঘরে ঢুকেছে। গায়ের কোট খুলে চেয়ারে রাখে শার্টের বোতাম খুলতে খুলতে দাঁড়িয়েছিল আয়নার সামনে মৈত্রীর ঠিক পেছনে। মৈত্রীর হাত তখন গলার জড়োয়া খোলার চেষ্টায়। ইরশাদ তার হাত দুটো সরিয়ে নিজেই খুলে দিল জড়োয়ার হুক। মাথা নিচু করে মৈত্রীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে জানায় কতটা সুন্দর লাগছে তাকে আজ, তার অর্ধাঙ্গিনীকে। সৌন্দর্যের প্রশংসা করে আকস্মিক ঠোঁট না ছোঁয়ায় মৈত্রীর ঘাড়ে। ঠিক তখনই মনে পড়ে নিপার বলা কথাটা। এজন্যই তো ইরশাদ ভাই নিপার বলা অর্ধ কথাটার পূর্ণরূপ কি হতে পারে তা অবচেতনবোধ নিজেই সাজিয়ে নিয়েছিল। এরশাদ তার ভাবির প্রেমে পড়েছিল, অথবা ভাবির সৌন্দর্যে মত্ত হয়ে কোনো অবৈধ সম্পর্ক করেছিল। ঠিক এই ভাবনাতেই তার গা ঘিন ঘিন করতে লাগলো আবারও। ইরশাদকে আচমকা সরিয়ে দিল নিজের কাছ থেকে, আর ইরশাদ হতভম্ব। যখন সে সম্বিত ফিরে পেল তখন মৈত্রীকে প্রশ্ন করেও কোনো জবাব পায়নি কেন সে এমন করলো। ঘুমাতে গিয়ে যখন আবার ইরশাদ তাকে নিজের দিকে টেনে নিল তখনও টের পেল মৈত্রী অনুভূতিহীনের মতো আছে। নিজের কোনো ভুল খুঁজে পেল না ইরশাদ। কেন তার স্ত্রী এমন আচরণ? মৈত্রীর এমন অবজ্ঞা যেন তার পৌরুষে আঘাত করলো। ঠিক সেজন্যই আর ইরশাদ কোনো কথা বলছে না মৈত্রীর সাথে। মৈত্রী, খাবারের ব্যাগ রেখেছো গাড়িতে? না মামুনি। কি যে করো না, সেটাই তো আগে দিলাম। ময়ূর ভেতরে আছে এখনো, তাই না? ওকে কল দিয়ে বলো ব্যাগটা নিয়ে আসতে। কথা ছিল মৈত্রী আর ইরশাদ যাবে সিলেটে, কিন্তু যাওয়ার আগের রাতে কি করে যেন পরিস্থিতি বদলে গেল। ইরশাদকে যে বাড়িটি অফিস থেকে দেওয়া হয়েছে সেটা মোটামুটি বড় এক বাংলো বাড়ি। সেখানে নতুন অবস্থায় গিয়ে দুজনে মিলে কতটুকু গোছাবে, কি করবে, কিভাবে করবে ভেবে ভেবে কিছুটা চিন্তিত ছিল রোকসানা মুজিব। সেই চিন্তা তারা যখন ইরিনের সামনেও প্রকাশ করলেন তখন ইরিন বললেও, আপা, আমিও তো তেমনই ভাবছিলাম। এরিন যখন ফোনে রোকসানাকে এসব বলছিল পাশেই ছিলেন ফখরুল। সে হঠাৎ করে বলে ফেলল, তুমি বাবি আর ময়ূরও না হয় সঙ্গে যাও। শুনেছি বাড়িটা বড়, তোমরা সবাই মিলে গুছিয়ে সাজিয়ে 2 দিন ঘুরে ফিরে এলে। কথাটা মনে ধরল এরিনের, তাই সাথে সাথেই রোকসানাকেও জানালেন তারা এমনটাই চাইছিলেন সকলে। তাই রাতের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেল সবাই যাবে একসাথে। ময়ূক রাতেই বড় গাড়ি ভাড়া করলো। ময়ূক তার আব্বুর গাড়ি নিয়ে ড্রাইভারকে রাতেই ফিরে যেতে বলল। নতুন সংসার, ঘরদোরের অনেক জিনিস লাগবে, তাই এরিন তাদের ভাড়া বাড়ির আসবাব সবই ইরশাদকে নিতে বলেছিলেন। বছর 5-এর ফার্নিচারগুলো এখনো চকচক, কিন্তু মুজিব সাহেব আবদার করলেন মেয়ের ঘর তিনি সাজিয়ে দেবেন। সত্যি বলতে এই দিকটা ইরশাদ কিংবা ফখরুল কারোরই পছন্দ হয়নি।
মৈত্রী যখন বুঝলো শ্বশুর তার স্বামী দুজনেই রাজি নয় তার বাবার বাড়ির জিনিসগুলো নিতে, এদিকে বাবারও মন খারাপ হচ্ছে, তখন সে সকলের সামনে মুখ খুলল। ও বাড়ির ডাইনিং টেবিল আর কিচেন সামগ্রীগুলো আমার খুব ভালো লাগে। আন্টির রুমের আলমিরাটাও খুব সুন্দর, আর ফ্রিজটাও মিডিয়াম সাইজের, সেগুলো নিয়ে যাই আমরা। আর বাবার পছন্দে না হয় কিছু কিনি। মৈত্রী কথাটা খুব ভয়ে ভয়ে বলেছিল, কিন্তু তার বলার উদ্দেশ্য বোধগম্য হতেই সকলে রাজি হয়ে গেল। ঈর্ষাদ চুপচাপ শুনেছিল তার কথা, এখানে তা আর আর বলার কিছু নেই। যাওয়ার সময় বেছে বেছে মৈত্রীর বলা জিনিসগুলোই নেওয়া হলো। ঈর্ষাদ তার গাছগুলো কিছু সঙ্গে নিল, তার পাখির খাঁচায় ও আনা নতুন একজোড়া পাখি নিয়ে বাকি একজোড়া আর বেঁচে বেঁচে গোলাপ আর চন্দ্রমল্লিকা দুটো টব বাড়ি রেখে গেল। ময়ূখে বলে গেল পরের বার ঢাকা যাওয়ার সময় যেন এগুলো মেহেরের জন্য নাই। রাতে রওনা দিলে কারো খুব একটা কষ্ট হবে না ভেবে রাত করেই বেরিয়েছে তারা। ময়ূখ ড্রাইভারের পাশে বসেছে, পরের সিটগুলোতে বড়রা আর শেলি বসেছে। একদম পেছনের সিটে ঈর্ষাদ আর মৈত্রীকে বসতে বলা হয়েছে। ঈর্ষাদ চাইছিল মৈত্রী প্রথমে বসুক, তারপর সে পাশে বসবে, কারণ মিশুও বসবে তাদের সাথে। গত 2 রাত ধরে দুজনের মধ্যকার যে দূরত্ব, তার কারণ ঈর্ষাদ এখনো জানতে পারেনি, সুযোগও হয়ে ওঠেনি এই নিয়ে মৈত্রীকে আলাদাভাবে জিজ্ঞেস করার। একই ঘরে দুজন হয়েও কেমন হঠাৎ এক অদৃশ্য দেয়ালের দুপ্রান্তের হয়ে আছে তারা। মৈত্রী নিজেও বুঝতে পারছে না তার করা আচরণটা ভুল। ঈর্ষাদের সাথে কথা না বলে আগেই এমন বৈরী আচরণ সম্পর্কের ওপর কতটা ক্ষতিকারক, কিন্তু মন অবুঝ, তা এখনই মানতে চাইছে না কিছু। নিজের মতো নিজেকে শান্ত করে তবেই যেন ঈর্ষাদের মুখোমুখি হবে প্রশ্ন নিয়ে, অথচ সে বুঝতেই পারছে না তার মন আসলে আগে প্রশ্নের উত্তর না জেনে শান্ত হবে না। ঈর্ষাদের পাশে বসেনি মৈত্রী, মিশুকে বসিয়ে দিয়েছে ঈর্ষাদের পাশে, তারপর সে বসেছে। সামনের কেউ খেয়াল করেনি জিনিসটা, কিন্তু ঈর্ষাদ কোনো রিয়েক্ট না করে সেভাবেই বসে রইল। গাড়ি চলছে গন্তব্যে। ঈর্ষাদ হঠাৎ শক্ত মুখে বসেছিল অনেকটা সময়। হঠাৎই খেয়াল করলো মিশু ঘুমিয়ে পড়েছে মৈত্রীর কাঁধে মাথা রেখে। গাড়ি বাতি নেভানো, সবাই চুপচাপ চোখ বুঝে আছে। ঈর্ষাদ কয়েক মিনিট বোধ হয় লক্ষ্য করলো সবার অবস্থান, তারপরে এক আজব কাণ্ড করে বসলো। 2 হাতে মিশুকে কোলে তুলে ধীরে ধীরে নিজের বাঁ পাশে বসিয়ে দিয়ে নিজে মধ্যখানে এসে বসলো। মৈত্রী আধারে ডোবা গাড়ির ভেতরে বোঝার চেষ্টা করছিল ঈর্ষাদ আসলে করছেটা কি, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগে সে মৈত্রীকে টেনে নিজের সাথে চেপে বসে রইল। ডানে বাঁয়ে স্ত্রী আর শ্যালককে জড়িয়ে পথ শেষ হলো তার। ভোরের আলো উকি দিচ্ছে চা বাগান আর পাহাড়ি পথে। গাড়ি গায়ে কুয়াশার আড় মাখানো। সকাল বেশিরভাগেরই ঘুম ভাঙলো, রাতটা জেগে কাটলো শুধুই গাড়ির ড্রাইভার আর ঈর্ষাদের। ময়ূখের নোরার মেসেজ ছিল যে সে কোন সময় ফ্রি হয়ে কল করবে ময়ূখকে, সে আশায় অপেক্ষার প্রহর কেটেছে তার। এদিকে মৈত্রীও কখন ঘুমিয়ে পড়েছে ঈর্ষাদের কাঁধে, 2 হাতে দুজনকে ধরে রেখে ঘুম এলো না তার চোখেও। গন্তব্যে যখন সবাই গাড়ি থেকে নামলো তখন প্রত্যেকেই কেমন বিস্ময়ে তাকালো 2 ভাইয়ের দিকে। ঈর্ষাদের শার্ট বুকের দিকটা একদমই থুবড়ে আছে, বিড়াল দুটি চোখ কেমন ফ্যাকাশে আর ফোলা ফোলা। ময়ূখের ঝাঁকড়া এলোমেলো চুলগুলো আরো বেশি অগোছালো, যেন একটু আগেই পক্ষীকুলের মেলা বসেছিল ওখানটায়, আর চোখ দুটের রক্তভাব। কাঁচা মাটির রাস্তা ধরে চা বাগান থেকে একটু বিপরীতে থাকা একতলা বাড়ি। বাড়ির চারপাশ বাঁশের তৈরি বেড়া দিয়ে ঘেরা, যা ঢেকে আছে বিভিন্ন গুল্মলতা আর রঞ্জন রশ্মি গাছের সারি। বাড়ির গেটও সেই বাঁশের তৈরি, গেট জুড়ে জড়িয়ে আছে অপরাজিতার লতা সবুজের ফাঁক ফোকর উকি দিচ্ছে নীল রঙা ফুল। একদিকে আছে গোলাপি বাগান বিলাস, গেটের ভেতর বাহির দুদিকে ছড়িয়ে আছে গোলাপি এসে পাপড়ি। ময়ূর গাড়ি ভাড়া বকশিস দিয়ে ড্রাইভারকে পাশেই কোনো রেস্ট হাউসে থাকতে বলে বিদায় দিল। ততক্ষণে প্রত্যেকে বাড়ির ভেতরে ঢুকেছে। মৈত্রীর তখনও ঘুম কাটেনি ঠিকঠাক। সেই ভেতরে গাড়ি বারান্দার মতো অংশে বেতের তৈরি ফোমবিহীন সোফা দেখে তাতে বসে পড়ল। বড়রা চারপাশে নজর বুলাচ্ছে লন সাইডে। ঘরের আশপাশ সবটা জুড়ে বিভিন্ন রকম গাছগাছালি। শেলি আর মিশু বাড়ির একদিকে বড় এক জাম গাছ, তার পাশেই লোহার শিকলে বাঁধা দোলনা দেখে বসে পড়েছে। ঈর্ষাদ ফোন বের করে অফিস থেকে বাড়ির কেয়ারটেকারের যে নাম্বার দিয়েছিল তাতে ডায়াল করলো। মাত্র মিনিট 10 মাঝেই এসে পৌঁছালো একজন বয়স্ক লোক। দাড়ি নেই, গোফের জঙ্গল মুখে, সাদা চুলের একজন বৃদ্ধা। লোকটা এসেই কেমন সবাইকে সালাম দিতে লাগলো, বড় ছোট প্রত্যেকেই একটু অস্বস্তি বোধ করলো এমন আচরণে। বৃদ্ধা পকেট থেকে এক গোছা চাবি বের করলো, জানতে চাইলো ঈর্ষাদ শাহরিয়ার কে।
এরশাদ আমি বলতেই লোকটা চাবি দিয়ে জানালো সে নয়, তার ছেলে এই বাড়ি এবং পেছনে মালিকের বাড়ির কেয়ারটেকার। এ বাড়িটাও মালিকের থাকার ছিল, তবে এটা বহু পুরাতন আর এতে আধুনিক অনেক ব্যবস্থাই নেই। এ বাড়ির পেছনের দিকে মানে মূল সড়কের সামনের দিকে যে নতুন দোতলা বাড়িটি, সেটা নতুন মালিকের পরিবার এলেই সেখানে থাকে। আর এই কারণেই কোম্পানির নতুন অ্যাকাউন্টম্যানকে এত বড় বাড়িটা দেওয়া হয়েছে। সাধারণ কর্মীদের মধ্যে তো বাড়ি কোয়ার্টার কিছুই দেওয়া হয় না। ঈশাদ চাবি নিয়ে ঘর খুলে দেখলো সবটাই ঝকঝকে তকতকে রাখা। বুঝতে পারলো অফিস থেকে সব করিয়েছে। ভেতরে ঢুকে গেল সকলেই ব্যাগপত্র নিয়ে। মৈত্রী তখনও ঘুমে ঢুলছিল, তা দেখে ঈশাদ এগিয়ে এসে একবার বড়দের খুঁজলো, না বাইরে কেউ নেই, তাই ঝট করে মৈত্রীকে পাজা করে তুলে নিল। আকস্মিক এমন শূন্যের চড়াতেই আঁতকে উঠে চোখ মেলতে সে চমকালো। ঈর্ষাদ তাকে কোলে তুলে ঘরে নিয়ে যাচ্ছে। এই কি করছেন? নামান আমাকে। আব্বা আম্মা সবাই। মৈত্রী কথা শেষ করতে পারেনি। খুব সুন্দর আদুরে আদুরে চোখ দুটো ভীষণ ভীষণ রকমের ক্রোধ দেখাতেই সে থেমে গেছে। ভয় ভীতি আর লজ্জা ভুলতে চোখ নামিয়ে নিয়েছে। শার্টের বুক বরাবর বোতামটিতে যেন মহামূল্যবান কিছু লুকিয়ে আছে, ঠিক এমন ভঙ্গিতেই মৈত্রী তাকিয়ে আছে সেদিকে। এরই মাঝে ঈর্ষাদ তাকে একটা ঘরে এনে বসিয়ে দিল, কাঠের একটি নড়বড়ে অতি পুরাতন চেয়ারে। মুহূর্তগুলো ঠিক কতখানি সুন্দর তা যেন বুঝতে পারছে মৈত্রী, আর তাই তো শত রাগ অপ্রকাশিত ঘৃণার দলকে ছুটি দিয়ে চোখ বুঝে উপভোগ করতে চাইছে। হায়, মানুষটার দেহের কেমন মাতাল মাতাল এক খুশবু সম্মোহিত করে দিচ্ছে মৈত্রীকে। চা বাগানে লুকিয়ে পড়া ভোরের কুয়াশা আপনা থেকেই এসে জড়ো হচ্ছে তার চোখের সামনে। সব ধোঁয়াশা শুধুই তার মন পুরুষটিকে উজ্জ্বল। ঈর্ষাদও যেন টের পেল তার সহধর্মিনীর বর্তমান অনুভূতি, আর তাই তো কুজো হয়ে ঝুঁকে এলো মেয়েটির মুখের কাছে। বিগত দুদিনের জমে থাকা সকল তৃষ্ণা ওষ্ঠপুটে নিমেষে মিটিয়ে নিল। ঝড়ের গতিতে ছুঁয়ে গেছে একে অপরের ঠোঁট দুটি। ঈর্ষাদ আর দাঁড়ায়নি সেখানে, যেন তৃষ্ণা মেটানোর পর আর দাঁড়িয়ে থাকা শাস্তিযোগ্য অপরাধ। ঈর্ষাদের ফার্নিচার যে পিক আপ ভ্যানে ছিল সেটি এসে পৌঁছেছে এখানে, কিন্তু সমস্যায় পড়ল ড্রাইভারটি ঠিকঠাক এলাকা চিনতে না পারায়। ময়ূক ফখরুল সাহেবকে ফোন করে জানালো সে এগিয়ে যাচ্ছে সামনে। কিছু সময়ের মধ্যে সে এসে পৌঁছালো পিক আপে করেই। লোক নিয়ে একে একে ফার্নিচারগুলো নামাতেই ঈর্ষাদও এগিয়ে গেল। মহিলারা সকলেই তখন রান্নাঘরে চা আর বাড়ি থেকে নিয়ে আসা খাবার গরম করায় ব্যস্ত। ঈর্ষাদ ময়ূক নিজেও লোকেদের সাথে হাত মিলিয়ে সকল আসবাব গুছিয়ে নিয়েছে। লোকগুলো আর পিকআপের ভাড়া মিটিয়ে সবাই মিলে চা নাস্তা পর্ব সারতেই মুজিব সাহেব বললেন, এবার আমাদের এদিকে হাট বাজারের খোঁজ নেওয়ার দরকার। ঈর্ষাদ ভাবছিল তারা সঙ্গে এনেছে একটি মাত্র খাট আর আম্মুর জোড়াজুড়িতে 3টা তোষক আর একটা ম্যাট্রেস। কাঁথা কম্বলও আম্মু জোর জবরদস্তি 3-4টে বেঁধে দিয়েছিল। এখন মনে হচ্ছে এতগুলো মানুষ এসেছে তারা অথচ এখন শীতের মধ্যে ঘুমাতে গেলে এসবে হবে না। তার উপরেই পাহাড়ি এলাকায় দিন যত উষ্ণ রাত ঠিক ততটাই হিমশীতল হবে। আর যাই হোক, এক খাটে চলবে না, অন্তত আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি মেঝের বিছানায় ঘুমোতে পারবে না। তাই সে ঠিক করলো সস্তার মধ্যেই আরেকটি খাট এবং আরো কিছু কম্বল র্যাপ যা হয় কিনে আনতে হবে। নাস্তার পর্ব শেষ হতেই ফখরুল, মুজিব, ঈর্ষাদ, ময়ূক 4 জনে বেরিয়ে পড়লো বাজারের উদ্দেশ্যে। তাদের সহকারী হয়ে সঙ্গে গেল কেয়ারটেকার হামিদুর। জানা গেল লোকটা সিলেটের স্থায়ী বাসিন্দা, কিন্তু নিজের ভিটে মাটি কিছুই নেই এখানে। খাওয়া পাগল পরিবার তার খাওয়ার পিছে এসব উজাড় করেছে। এখানে সব পরিবারে থাকতে পারছে মালিকের বিশ্বস্ত হওয়ায় একটুখানি জমি আর কাঁচা ঘর পেয়ে। পুরুষেরা সকলে যখন বাজারের দিকে গেল তখন মহিলাদের সুযোগ হলো একটু ঘুমিয়ে নেওয়ার। ময়ূক নিজেই এক ঘরের মেঝেতে 2টো তোষক বিছিয়ে দিয়ে গেছে, আর সেখানেই সকল একটু গড়িয়ে নিচ্ছে। প্রথমে শুয়েছে শেরি, তার পাশে ইরিনের পাশে মৈত্রী, তারপর রোকসানা বেগম এবং তারপরেই মিশু। সবারই কম বেশি শরীরে হালকা ব্যথা বোধ, একটানা গাড়িতে বসে ঘুমানোর ফলে। তাই সমতল নরম বিছানা পেতে সকলের চোখ লেগে এসেছে। মৈত্রীও আবার ঘুম ঘুম অবস্থায় ছিল, কিন্তু হুট করে রোকসানা যখন কম্বলখানা তাকে আরেকটু জড়িয়ে ঢেকে দিল তখনই তার চোখ আলগা হলো। সেই সাথে বুঝি আলগা হলো মনের শক্ত তার। মাহীন জীবনে এই আদরখানি সে পেয়েছিল তার 11 কি 12 বছর বয়স পর্যন্ত। বাবা রোজ রাতে এসে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যেতেন, কাঁথা লাগলে সেটা ঠিক করে দিতেন।
গরমকালে লোডশেডিং হলে উঠে এসে তাকে হাত পাখায় বাতাস করতেন রাত জেগে। তারপর হুট করে এসে কেমন বড় হয়ে গেল। ঘুমাতে গেলে দরজা লাগিয়ে দিত আর রাত জেগে বাবা তাকে বাতাস করতে পারতেন না, যখন তখন কোলে তুলে নিজের সাথে শুইয়ে দিতেন না। ঘুমের মাঝে পাওয়া সকল যত্ন শেষ হয়ে গিয়েছিল, আবার শুরু হলো ঈর্ষাদকে পেয়ে। কিন্তু মা কিংবা কোনো নারীর মমতা আর পাওয়া হয়নি তার। চোখ ছাপিয়ে উঠল আনমনেই, পাশ ফিরে সে চোখ বুঝে ফিরল ইরিনের দিকে। কি আশ্চর্য, ইরিনও তাকে ঘুমন্ত ভেবে হাত বুলিয়ে দেখলো কম্বল ঠিকঠাক আছে কিনা। হুট করে আবার বুকের কাছে জড়িয়ে রাখলেন, যেন ছোট্ট একটি বাচ্চাকে ঝুমাচ্ছেন। ভারী জ্বালাতো। এরা দুজন এমন করে আদরে স্নেহে চেপে ধরলে মৈত্রী তো আনন্দে দম বন্ধ হয়ে মারা যাবে। এদের এই মা মা আদর যে তার খোলসে ঢাকা মনটাকে সইতে পারবে না এত সহজে। কান্না পাচ্ছে তার, একটু যদি চিৎকার করে চোখের জল ফেলে কাঁদা যেত তবে বড্ড শান্তি লাগতো অন্তরটাতে। মৈত্রী একটুও থাকতে পারল না এখানে। সে শোয়া থেকে উঠে পড়লো, ঘর ছেড়ে বের হচ্ছিল কি তখন রোকসানা ইরিন প্রায় একসাথে বলে উঠল, কোথায় যাচ্ছ মৈত্রী? ঘুমিয়ে নাও একটু, নাহলে শরীর খারাপ করবে। ওয়াশরুমে যাব। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চললো। পাহাড় জুড়ে আজ রোদে দেখা মেলেনি, আর এখন সন্ধ্যের আগেই যেন সন্ধে নেমে এসেছে। মিশু আর শেলি ছাড়া কেউ দুপুরে কিছু খায়নি। ঈর্ষাদরা ফেরেনি বলে ফ্রিজে ইলেকট্রিক সংযোগ দেওয়া হলে তাতে এখনো কিছুই রাখা হয়নি। ইরিন বুদ্ধি করে অন্যান্য আসবাবের সাথে ওনার ইলেকট্রিক প্রেসার কুকারটাও দিয়েছিলেন, আর চাল ডাল আলু এনেছিলেন সঙ্গে। ভাগ্যিস এনেছিলেন, তাই পুরুষেরা না ফিরলেও তারা সহজে রান্না ভাত, ডাল আর আলুর ভর্তা করতে পেরেছেন। তবে পেঁয়াজের কথা কিছুতেই মনে ছিল না, তাই আজকের আলুর ভর্তা শুধু তারা মরিচের। বিকেলের শেষ মুহূর্তে ফিরে এসেছে সকলেই, সাথে এসেছে আসবাবপত্রের মেলা। মুজিব সাহেব কারো কথাই শোনেননি। মেয়ের নতুন সংসারের জন্য বেছে বেছে খাট, নতুন সংসারের জন্য বেছে বেছে সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, লেপ, তোশক, প্রায় প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসই তিনি কিনেছেন। ঈর্ষাদ যখন রেগে গেল শ্বশুর এইসব কিনা দেখে, এমনকি সে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়েও পড়েছিল। কিন্তু মুজিব যখন বললেন মৈত্রীর মায়ের বড় স্বাদ ছিল নিজে মেয়ের জন্য এই কিনবেন, সেই কিনবেন তার ভবিষ্যৎ নাতি নাতনির জন্য, এক কথায় আবেগী কিছু বাক্য ব্যবহার করে তাকে শান্ত করতে পেরেছিল। বাড়ি ফিরে আবার এক দফা আসবাব সাজানোর পেছনে কেটে গেল তাদের অনেকটা সময়। রাতের খাবারের সময় আবারও আলুর ভর্তা আর বেগুন ভাজা, তবে এবারে ভর্তা, পেঁয়াজ, মরিচ সবই ঠিকঠাক দেওয়া হলো। টিকা তাদের কাঁচা বাজার করে দিল। রাতের খাওয়া শেষে ঘুমের ফিরস্তি দিল ময়ূক। বাবা আর আঙ্কেলের সাথে ঘুমাবে সে আর মিশু। আম্মা, শেলি আর আন্টি মিলে শোবে এক ঘরে, আর একটিতে থাকবে মৈত্রী, ঈর্ষাদ। তাই হলো। রাত বাড়লো, সবাই ঘুমানোর প্রস্তুতিতে ব্যস্ত হয়ে গেল। জীবন কখনো কখনো ঝড়ের বেগে বদলে যায়, ময়ূখেরও বদলেছে তেমন করেই। হুট করেই নোরা জীবনের এমন এক অংশে জড়িয়ে গেছে যেখানে ভালোবাসা না থাকলেও দায়িত্ব আছে শেষ নিঃশ্বাস অবধি। যাকে কাজিনের বাইরে অন্য কিছু স্বপ্নেও ভাবতে পারতো না সে, আজ তার রাত কাটছে সেই মেয়েটির ফোন কল আসবে বলে। সমঝোতার দায়িত্ব, এই দুটি জিনিস গলায় ঠিক ফাঁসের মতো লেগে থাকা জিনিস। আর ময়ূখের জীবনটা তো সময় এখন এই ফাঁসেই তাকে ফাঁসি দিয়েছে। আপনজনের মান অভিমান তো কখনো কখনো বিনা বাক্যেও বুঝিয়ে দেওয়া যায়, কিন্তু ভুল বোঝাবুঝি। দুটো দিন পেরিয়ে গেছে সিলেটে এসে, অথচ মৈত্রী ঈর্ষাদের ভেতরকার অদৃশ্য দূরত্বটা একচুলো সরেনি। উল্টো ঈর্ষাদ এসেই অফিস জয়েন করায় দুজনের রাতটুকু ছাড়া পাশাপাশি থাকা হচ্ছে না। রাতটাও মৈত্রীর নির্লিপ্ততা দেখে তাকে কাছে টানতেও ইচ্ছে হয় না ঈর্ষাদের। দেহের চাহিদা জাগলেও সঙ্গে নিরসক্ততা তাকে মুহূর্তেই চাহিদা বিমুখ করে দেয়। এদিকে দিনভর দুজনে বাকি সবার সামনে প্রচন্ড রকম স্বাভাবিক থাকাটা প্রকাশ করে। বাড়ির মানুষগুলো দুদিনে চা বাগানের প্রায় প্রতিটা কোণা কোণা ঘুরে বেরিয়েছে। অবাধ আনন্দের সাথে কেউ কিছু বলেনি। উল্টো অফিস কর্তৃপক্ষ ঈর্ষাদের পরিবারকে ডিনারে ইনভাইট করেছে আজ। এই একটা ব্যাপারে অফিস আর চা বাগানের রমরমা খবর বের হলো। নতুন অ্যাকাউন্ট ম্যানেজার কোম্পানির মালিকের আত্মীয়। ব্যাপারটাতে বেশ বিব্রত ঈর্ষাদ, কিন্তু মালিকের কাণ্ডটা চোখে লাগার মতো। ঈর্ষাদ খোঁজ নিয়ে জেনেছে আগের অফিসটা নাকি এত সুবিধা পায়নি। সত্যি বলতে ঈর্ষাদ দুদিনে কেমন হাঁপিয়ে উঠেছে সব শুনে। এমন কি কারণ হতে পারে তা এত ভোগ সুবিধা দেওয়ার? সে কোয়ালিফাইড পার্সন হওয়ায় কয়েক জায়গায় ভালো পদে চাকরি পেয়েছে, কিন্তু সবটা মনোপুত হয়নি বলে সেগুলো অ্যাকসেপ্ট করেনি। কিন্তু এখানে তুলনামূলক কম স্যালারিতেও আসার পেছনে কারণ ছিল এই পরিবেশ। কিন্তু এখন মনে হচ্ছে কোনো ভুল করলো না তো।
আজ বসের বাড়িতে ডিনার, তাও কিনা সপরিবারে। পরিবার বলতে শুধু বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান নয়। বাড়ি পড়ে এসে বাগানের ম্যানেজার জানালেন এরশাদের শ্বশুর বাড়ি যে কজন আছে সকলেই যায় যেন। এরশাদ বাড়ি ফিরতেই সবাই তৈরি হতে গেল। রাত 8টা নাগাদ কেয়ারটেকার হামিদুল এসে বাড়ির উল্টো দিকে বসের বাংলোয় নিয়ে গেল সবাইকে। এই জায়গাটা খুব বেশি উঁচু নয়, আবার একদম সমতলীয় নয়। বস নিশ্চয়ই খুব শৌখিন মানুষ, তা পুরনো বাড়িটা দেখেই আন্দাজ করা যায়। তারপর এই নতুন বাড়িটির আশপাশ দামি সব পাথর আর মোজাইকের চমৎকার হাঁটা পথ সদর দরজা অবধি। গাড়ি ও বারান্দা, সিঁড়ির সাথে একটা লন, তাতে ছোট্ট একটা নীলচে পানি, ছোট্ট সুইমিং পুল। আশপাশটা গাছের সমারোহ পূর্ণ। পাহাড়ি এলাকায় এত চমৎকার এক বাড়ি রাতের কৃত্রিম আলোতে যেন সকলের চোখ ধাঁধায়। মৈত্রী আজ তাঁতের শাড়ি পরেছে, তার উপর লং স্লিভ, ফুল নেক, মোটা ব্লাউজ, উপরের শাল, চুলগুলো সুন্দর করে খোঁপায় বাঁধা। লন সাইডের হলদে আলোয় আভা। এরশাদ তাকে এক পলক দেখে আফসোস করলো ঘরে কেন একটু খেয়াল করে দেখলো না। তার স্ত্রী যে মোহনীয় রূপময়ী তা যে এরশাদের আজকের আগে অজানা ছিল বুঝতে পারল। ফুল শূন্য খোঁপায় তাকিয়ে হাড় কাঁপানো শীতেও বুঝি একটু উষ্ণ হচ্ছিল এরশাদ। খুব করে মন টানছিল এই ধোয়ার মতো কুয়াশাতে লনের একপাশে দোলনা বেঁধে মৈত্রীকে তার বুকের ওমে জড়িয়ে নিয়ে রাত বিলাস করতে। আরে আসুন মিস্টার ইরশাদ, ভিতরে আসুন আপনারা সবাই। সদরে দাঁড়ানো প্রায় 30 লোকটি বেশ হাসি খুশি করে মুখ করে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। এরশাদ লোকটিকে চেনে, বসের একমাত্র ভাগ্নে জয়। এই লোকটাই মোটামুটি সব কিছু দেখাশোনা করে বলেই জেনেছে এরশাদ। দুদিনের মাঝেই তার সাথে বেশ বন্ধু সুলভ আচরণ দেখিয়েছে লোকটি, কিন্তু এত ঘটা করে দাওয়াত করে বস কি নিজেই উপস্থিত নেই? এরশাদের ধারণাই সঠিক, বস লোকটা নিজেই নেই এখানে। কোনো এক অজানায় শঙ্কায় ভীত রইল তার মন। বসের ভাগ্নে বেশ খাতির যত্নের সাথে ডিনার সম্পন্ন করালো এবং লোকটির স্ত্রী আর একটি 7 বছরের মেয়েও উপস্থিত ছিল সেখানে। সবাই মিলে বেশ চমৎকার সময় কাটলো তাদের একত্রে। ফিরে আসার কথা তুলতে এই লোকটার স্ত্রী বিনয়ের সাথে আবদার জুড়লো বাড়িতে একটু ঘুরে নিতে। এরিন আর রোকসানা রাজি হলো সহজেই। তারা মূলত পুরুষ আড্ডায় কার্যক্রম আর ব্যবসায়িক আলোচনায় বসতে বিরক্ত বোধ করছিল। মৈত্রী ও মামুনি আর শাশুড়ির সাথে যুক্ত হতে শেলিকে নিয়ে উঠে পড়লো বসার ঘর থেকে। তারা দেখলো বাড়ির বাহিরেই নয়, শুধু ভেতরটা বিভিন্ন জাতের প্ল্যান্টে সজ্জিত। সবুজাভ হয়ে আছে বাড়ির প্রায় প্রতিটি দেয়াল। এই বাড়ির ভেতরটা ঘুরতে ঘুরতে ইরিনের হঠাৎ মনে পড়লো তার কলেজ জীবনের সময়টা। তার খুব চেনা আরো একটি বাড়ি ঠিক এমন করেই গাছ লতা পাতায় সজ্জিত ছিল। সারা বছর একটা মানুষ এমন সব নানা জাতের লতা পাতা এনে ভরে ফেলতো বাড়ি। আর এরিনের জন্মদিনে তাদের বাড়িতেও সকল উপহারের সাথে একটি করে লতা পাতার টব এসে হাজির হতো বাড়িতে। ভেতরে ভেতরেই একটা দীর্ঘশ্বাস ফেলল এরিন পুরনো সেই কথাগুলো মনে করে। মনুষ্য জাতি বড়ই আজব, মোহের পেছনে সম্মানের বলি দিতে সদা প্রস্তুত থাকে। বাড়ির আনাচে কানাচে ঘুরে ফিরে প্রত্যেকের মনে হলো বাড়ির মালিকটি আসলে শুধু অর্থের মালিকই নয়, সুখীন এক মনেরও অধিকারী। মেয়ে মহল ঘোরাঘুরি ইতি টেনে যখন বসার ঘরে উপস্থিত হলো তখন ইরশাদ আর ফখরুল দুজনেই ভিডিও কলে কথা বলছে কারোর সাথে। এরিনের কানে ফোনের ওপাশে ব্যক্তির কিছু কণ্ঠ পৌঁছাতে কেমন চমকে গেল সে। ভয়ও বুঝি পেল একটু। ঠিক 28 কি 30 বছর আগের ভয়টা এসে হানা দিল বুকের ভেতর। কণ্ঠটা কি ফয়সাল ভাইয়ার? অবচেতন মন যেন তাকে প্রশ্ন করে বসলো। তার প্রশ্নের জবাব মাত্র কয়েক সেকেন্ডে পেয়ে গেল সে, যখন ফয়সাল বলল, এরিন কোথায়? ও আসেনি? জি আঙ্কেল, আম্মু এসেছে। এইটুকু বলেই খেয়াল করলো আম্মু পাশেই, তাই সে আবার বলল, আম্মু এখানেই আছে। কথা শুনেও চুপচাপ আছে দেখছো? কেমনে স্বার্থপর হয়েছে, বড় ভাইদের সাথে কথাও বলতে চায় না। দাও তো ওকে ফোনটা। হুট করে বলা ফয়সালের কথা শুনে হাত পা কেমন ঠান্ডা হয়ে এলো এরিনের। মনে মনে উপরওয়ালাকে ডেকে বলল, ইয়া মাহবুদ, এই বয়সে এমন কোনো বঞ্চনা দিও না যার ভার সইতে পারা অসম্ভব হয়। ছেলে বউ বিয়ায় বিয়ান সকলের সামনে সম্মান রেখো। মনে মনে প্রার্থনা করে ভীত হাতে ফোনটা নিল এরিন। সালাম দিয়ে কেমন আছে জানতে চাইলে ফয়সাল চমৎকার হেসে খুব স্বাভাবিক আচরণে কত কি প্রশ্ন করে গেল। এরিন ধীরে ধীরে খুব মেপে জবাব দিয়ে গেল,
খুব বেশি সময় তাকে আতঙ্কিত থাকতে হয়নি। ফয়সালি কোনো জরুরি কাজের জন্য কল কাটলো। বাড়ি ফিরে সকলে ঠিকঠাক জানতে পারলো ফয়সাল মানে ইরশাদের বস, তার বড় মামার বন্ধু। আর ইরিনকেও চেনে খুব ছোট থেকে, তাই সব দিকেই এত খাতির যত্ন। লোকটা কোনো কারণে আজও বিয়ে করেনি, তবে একমাত্র ভাগ্নে আর ভাইয়ের ছেলে মেয়েরা মিলে সকল ব্যবসা বাণিজ্য দেখাশুনো করছে। সকলে এতে যেন বেশ স্বস্তি পেলেন। ইরশাদ মৈত্রীর এখানে থাকার ব্যাপারে শুধু এক আকাশ পরিমাণ ভয়ে চেপে রইল ইরিনের বুকে। লোকটা কম হয়রানি তো করেনি বয়সকালে, এখন কি আবার কিছু করবে? নোরা ইউকেতে যাওয়ার আজ ৫ম রাত চলছে। এতদিনে ময়ূখের সাথে তার কথা হয়েছে মোটে ৫ বার। দুজন চোখের যেমন দূরে আছে মনে ঠিক তেমনই, তবুও সম্পর্কের দায়বদ্ধতা মনে রেখেছে একমাত্র ময়ূখই। আজ রাতে কল আসবে না, একটু আগেই জানা গেল খুদের বার্তার মাধ্যমে। নোরা ছোট্ট করে গুড নাইট মেসেজ পাঠিয়েছে, সাথে আরো লিখেছে আজ সে ভীষণ ব্যস্ত, তাই আর কল দেবে না। সে সত্যিই কল দেয়নি, আর ময়ূখেরও ঠিক অভ্যাস করেনি তেমনই, তাই রক্ষা। আজ রাতে তার বাইরে বসে থাকতে ইচ্ছে করছে খুব, কিন্তু এখানকার প্রচন্ড শীতে তার সম্ভব নয়। তবুও একটুখানি স্পেস তো অবশ্যই চাই তার। এই মুহূর্তে তা বুঝতে পেরে ঘর থেকে বের হলো। ফখরুল টের পেয়েছে পাশ থেকে উঠে ময়ূখের বাইরে যাওয়া। ছেলেটার কি হলো মাথায় আসছে না, তবে তিনি ভীষণ রেগে আছেন নোরা মেয়েটার উপর। বিয়েটা কি ছেলে খেলা? ছেলেটাকে রেখে কিভাবে চলে গেল মেয়েটা? ইচ্ছে হলো কাউকে না জানিয়ে বিয়ে করে নিল, আবার কারো অনুমতি না নিয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে চলে গেল ভিন দেশে। বাড়ি ফেরার আগে শেষ দিন খুব করে বেড়ালেন আজ সকলে। এরশাদ অফিসে, তাই তাকে ছাড়াই ঘুরে বেড়ানো হলো। তবে আজকের বেড়ানোটার মোট শুধু আশেপাশে কিছু সুন্দর জায়গা দর্শন হয়েছে। পরের বার সকলে প্ল্যান করে সিলেটের সুন্দর সকল এলাকা ঘুরবে। এসে এমনটাই সিদ্ধান্ত হলো রাতে যাওয়া হবে বলে। ইরিন আর রোকসানা মিলে সন্ধ্যার রান্না করলেন। কাল থেকে এই সংসার হবে মৈত্রীর একার। এ নিয়ে দুজনের চিন্তার শেষ নেই। রান্নাবান্না নিয়ে ইরিন নিশ্চিন্তে, সে জানে ইরশাদ নিজেই এদিকটা পাকা হাতে সামলে নেবে, হয়তো তার স্ত্রীকে শিখিয়ে পড়িয়ে নেবে। কিন্তু বাড়ির অন্যান্য কাজগুলো যখন ইরশাদের অনুপস্থিতিতে করবে, আর বাড়িটাতে মৈত্রী থাকবে একা, এখানেই যত দুশ্চিন্তা। ইরশাদ কেয়ারটেকার সাহেবের স্ত্রীর সাথে কথা বলে দিনের বেলা কাজের জন্য একজন লোক ঠিক করে দিতে বলেছিলেন। ইরশাদ ভোলেনি সামনেই মৈত্রীর পরীক্ষা, তাই সে ঘরদোর এর কোনো কাজ করতে পারবে না। হামিদুর জানিয়েছেন তার প্রতিবেশী একজন গরিব মহিলা আছেন যার কাজ প্রয়োজন। মহিলা মধ্যবয়স্ক, তবে কাজে বেশ ভালো এবং বিশ্বস্ত। বললে সে সারাদিন এখানেই থাকবে, এমনই কাউকে প্রয়োজন মৈত্রীর পাশে। দিনভর একা থাকবে এই বাড়িটিতে, সেটার ইরশাদের মূল চিন্তা ছিল। রোকসানা বলেছিল মৈত্রীকে আদা রসুন বাটা ধনে জিরা বিভিন্ন মশলা সবকিছু পেস্ট করে দিয়ে যাবেন, আর তাই সন্ধ্যায় লিস্ট দিয়ে ময়ূক আর কেয়ারটেকারকে দিয়ে সব বাজার করালেন। রাতে রান্না বসিয়ে শেলি আর ইরিন মিলে সব কেটে বেছে গুছিয়ে দিল। খাওয়ার পর সব ব্ল্যান্ড করতে করতে মৈত্রীকে সব শিখিয়ে দিলেন। বিয়ের সময় বা তারপর মৈত্রী বাবার বাড়ি কিংবা পরিবারের জন্য হয়তো এতটাও কষ্ট পায়নি যতটা আজ হচ্ছে। সে চুপচাপ মামুনিকে দেখতে লাগলো সারাটা সন্ধে। তাদের যখন যাওয়ার সময় হলো, ঠিক তখনই মৈত্রী অকস্মাৎ মামুনির বুকে চাপটে ধরে ফুপিয়ে উঠল। মা কি এমনই হয়? নিঃশব্দে কান্না করা মেয়েটা আজকাল এত কাঁদতে জানে? মুজিব সহ বাকিরা সকলে চুপচাপ সেই কান্না দৃশ্য দেখলো। ময়ূখও দেখলো দূর থেকে, আর তখনই সে টের পেল এই মেয়েটাকে সে কখনোই ভুলতে পারবে না। এই যে এখন বুকের পাঁজরে চিনচিনে ব্যথা হচ্ছে, তা ওই চোখের গড়িয়ে পড়া জলের জন্যই তো। ময়ূখ মনে মনে যখন এ কথা ভাবলো, ঠিক তখনই চোখে পড়লো মৈত্রীর একটু পিছনেই দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে। বিষাদের জল লোকাতে দু চোখ বুঝে নিয়েছে ময়ূখ, ওই পুরুষটা তার ভাই, তার একমাত্র ভাই, যে কিনা তাকে সে ছোটবেলা থেকে আদরে আবেশে বড় করেছে। তার পাঁজর ভাঙা ব্যথাটা যে মেয়েটির জন্য, সেই মেয়েটি তারই ভাইয়ের শরীকি হায়াত শরীয়ত মেনে বিয়ে করা বউ। জীবনের প্রতিটি স্তরে কিছু না কিছু কাকর বিছানো থাকে, কিন্তু এমন ধারালো কেন সেই কাকর? তার যে পথ চলা বড় যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। ময়ূখ ব্যাগপত্র গাড়িতে তোলার বাহানায় আগেই বেরিয়ে গেল বাড়ি থেকে। এখানে থাকলে মৈত্রীর অশ্রু ভেজা নয়ন তাকে এলোমেলো করে দেবে। কতটা সামলে রাখার চেষ্টা সে চালায় রোজ, তার মনের উপর এই খবর কারো জানা নেই। নোরাকে সে নিজের বলে ভাবার চেষ্টায় কত যে ডুবতে চেয়েছে, কখনো শরীরী ভাষায়, কখনো কল্পনায়, কিন্তু সব ছাপিয়ে মন যে তার এখনো ওই উদাস মেয়েটিকেই খোঁজে। মৈত্রীকে থামিয়ে অনেক বুঝিয়ে সকলে গাড়িতে গিয়ে উঠল। গাড়িটা কাঁচা মাটির পথ ছাড়তেই ইরশাদ মৈত্রীর হাত ধরে তাকে বাড়ি নিয়ে এলো। একটু আগ পর্যন্ত হইচই এই সরগম থাকা বাড়িটাতে ঝুপ করি একরাশ নীরবতা নেমে এলো।
ইরশাদ বাড়ির গেটটা লাগিয়ে দিয়ে দোলনার দিকে এগিয়ে গেল। যেতে যেতে মৈত্রীকে বলল, এক মগ কফি নিয়ে এসো তো। মৈত্রী ঘরের দিকেই যাচ্ছিল। ইরশাদের হঠাৎ এমন আবদারে সে একটু অবাকই হলো। বিয়ের প্রায় মাস হতে চলল, এই প্রথম ইরশাদ তাকে কোনো কাজের কথা বলল। মৈত্রী ঘরে ঢুকে দ্রুত পানি চুলায় বসিয়ে বসার ঘরে গেল। ইরশাদের ফোনটা বাজছে, কানে আসছে। ফোন হাতে মৈত্রীর শ্বশুরের নম্বর দেখে নিজে রিসিভ করলো। তিনি জানালেন ইরিনের কানের একটি দুল হারিয়েছে, বাড়িতে যেন একটু খুঁজে দেখে। মৈত্রী ফোন ছাড়তেই রান্নাঘরে ঢুকে কফি তৈরি করে ফোন আর মগটা নিয়ে বাইরে গেল। শীতের শেষের দিকে বলে ইরশাদ ভেবেছিল এখন অতটা শীতের তীব্রতা থাকবে না, কিন্তু এখন এই ক্ষণে দোলনায় বসার পর থেকে তার মনে হচ্ছে শীতটা এখন জাঁকিয়ে পড়েছে। মৈত্রীর সামনে এসে কফির মগটা আর ফোনটা এগিয়ে দিয়ে বলল, আম্মুর কানের দুল হারিয়েছে, আব্বু ফোন করেছিলেন। ও বলে ইরশাদ ফোন নিয়ে পকেটে রাখলো। তারপরই মগ হাতে মৈত্রীকে একটানে নিজের পাশে দোলনায় বসিয়ে দিল। হুট করে টেনে ধরায় দোলনাটা দুলে উঠেছে, কফির ছোলকে কিছুটা পড়েছে ইরশাদের ডান হাতের কবজিতে। সে আহ বলে আর্তনাদ করলেও সেদিকে পাত্তা না দিয়ে মৈত্রীর হাত চেপে রাখলো। আপনার হাতে কফি। কিচ্ছু হয়নি। ফোসকা পড়ে যাবে, আসুন পানি। বললাম তো কিছুই হয়নি। কথা আছে তোমার সাথে। আশা করি আগে সবটা শুনবে, তারপর রিয়াক্ট করবে। বাগান এবং বাড়ির চারপাশ জুড়ে নিয়নবাতি অনেকটা ঢাকা রাজপথের মতোই, তবে এখানে অসংখ্য গাছের পাতার ঢালে কুয়াশার জমাট বাঁধা আস্তরণ ভেদ করে সে আলো বড্ড ফিকে। মৈত্রী পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ইরশাদের মুখের দিকে। এই মানুষটার চোখে কাঠিন্যতার চোয়ালের বেশি শক্ত হয়ে কেমন তার চেনা চেনা ইরশাদকে সম্পূর্ণ বদলে দিয়েছে। একটু বুঝি ভয় হলো মৈত্রীর। অবচেতন মন বলল তার করা অবহেলার জন্যই কি মানুষটা এখন এই ফাঁকা বাড়িতে তাকে শাস্তি দিবে। কিন্তু না, তাকে অবাক করে দিয়ে, তাকে চমকে দিয়ে ইরশাদ কথা বলা শুরু করলো। তুমি আজ 5টা দিন হয় আমাকে ইগনোর করছো। যে তুমি আমাকে এক পলক দেখার জন্য মধ্যরাতেও বেলকনিতে দৃষ্টি মেলতে, সেই তুমি এক ঘরে থেকেও আমার দিকে ফিরে তাকাচ্ছ না। কারণটা কি আমি প্রশ্ন করব না? আমি নিজেই এই কদিন অনেক ভেবে বুঝে গিয়েছি কারণটা সায়রা। সায়রা ইরশাদের মুখের নামটা শুনতেই বুকের ভেতর ছুরির আঘাত পড়ল যেন। মৈত্রী বসে পড়ল শক্ত হয়ে। সে শুনতে চায় ইরশাদ ঠিক কি ভেবে নিয়েছে আর কি বলতে চায়। আবার মন সতর্ক করেছে মানুষটা যদি বলে সত্যিই তার সায়রা ভাবির সাথে কোনো অবৈধ সম্পর্ক ছিল। ইরশাদ তো তাকে ভালোবাসে না। বিয়েটা তো করেছিল তারই স্টুপিড আচরণ আর কান্না করা দেখে। মাঘের পাহাড়ি শীত আর রাতের আধার ইরশাদের ভেতরের জমিয়ে রাখা অতীতকে কাঁচ কয়লার উষ্ণতায় দিতেই আজ বেরিয়ে আসতে চাইছে ভেতর থেকে। হয়তো এটাই হবে উত্তম তাদের এই নতুন জীবনে। এমনটা ভেবেই ইরশাদ বলতে থাকলো, তোমাকে আমি বলেছিলাম বলবো সায়রাকে নিয়ে, কিন্তু সময় চাই আমার। আজ বুঝতে পারছি সময় আপনা থেকে আসে না, নিজেকেই তৈরি করে নিতে হয়। এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলে ইরশাদ। মৈত্রীর বুক ধড়ফড় করছে। এমন কিছু যেন না শুনতে হয় যা শোনার পর সে ইরশাদকে ঘৃণা করবে, কিংবা সে রূপসী নারীটিকে। সায়রা আর আমার পরিচয় কলেজ জীবন থেকে। কলেজের প্রথম সারির সুন্দরী মেয়েদের মধ্যে বোধহয় সেই ছিল প্রথম। আর পড়াশোনায় ক্লাসের প্রথম ছেলেটি ছিলাম আমি। পড়াশোনার বাইরে কৈশোরের প্রথম প্রেমানুভূতি আমার তাকে দেখেই হয়েছিল। কম বয়সী আমি তখন কলেজের সেরা সুন্দরী মেয়েটির প্রেমে পড়ে উন্মাদ হয়ে কত কি করে ঘুরতাম শুধুমাত্র মেয়েটির দৃষ্টি আকর্ষণের জন্যই। একসময় আমার লেখালেখি কাজে এলো। তখন আমার ঝুলিতে বাচ্চা বাচ্চা হাস্যরসাত্মক গল্প লেখা ছিল, কিন্তু সায়রার দৃষ্টি কাটতে প্রেমময় গল্প লিখতে শুরু করি। বন্ধুরা সেসব মেয়েটির কাছেও পৌঁছে দেয়। এসবেই 1টি বছর পেরিয়ে গেল। সায়রা প্রথম বর্ষে হায়ার ম্যাথ খারাপ করলো। আমার সুযোগ বাড়ল যে তাকে নিজের মতো ম্যাথ বোঝানোর নামে সময় কাটতো আমাদের। কখন কিভাবে জানি না সায়রাও আমাকে পছন্দ করতে শুরু করলো। কলেজের ফাইনাল পরীক্ষার আগেই দুজনের প্রেম হয়ে গেল। তারপর ভার্সিটি অ্যাডমিশনের পড়া, এক্সাম সব হলো একসাথে। সৌভাগ্যক্রমে একই ভার্সিটিতে দুজনেরই হয়ে গেল, শুধু ডিপার্টমেন্ট ভিন্ন। প্রেম থামল না আমাদের। ততদিনে আমার বাড়িতে সকলেই জেনে গেছে আমার প্রেমের খবর। কেউ কেউ প্রেমিকাকেও চিনল, কিন্তু
বড় চাচু খুব সাবধান করতেন যেন এই সম্পর্ক গভীর না হয়। প্রেম কি কারো কথা শোনে? হয়ে গেল গভীর প্রেম, কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না, তাই প্রেম হয়ে গেল দুজনের। এক নাগারে বলে গেল ঈর্ষাদ। মৈত্রী চুপচাপ শুনলেও তার শরীর কাঁপছিল ভয়ে। প্রেশার ফল আপ করছিল অতিরিক্ত টেনশনে, অথচ ঈর্ষাদ পাশে বসেও যেন তা টের পেল না। শীত বলে মৈত্রীর গায়ে শাল পেঁচানো ঈর্ষাদ বসে আছে শুধু শার্ট গায়ে। ইমরান ভাই আমার মেজ চাচার ছেলে, বয়সে বড় হলেও আমাদের সম্পর্ক অনেকটা বন্ধুর মতো ছিল। একই ভার্সিটিতে 2 বছরের সিনিয়র, সে সকলেরই খুব পছন্দের। ইমরান আর আমি দুজনেই একই ক্যাটাগরির স্টুডেন্ট, কিন্তু চাল চলন আর চঞ্চল স্বভাবের ইমরান ইউনিভার্সিটিতে ফেমাস একজন ছিল। ভার্সিটির অসংখ্য নারীর মন পুরুষও ছিল সে, কিন্তু তার মনের রাজ্যত্ব চাইছিল সায়রাকে। বাধাহীন প্রেমের সময় আমাদের টানা 4.5 বছর কেটে যাওয়ার পর এক সন্ধ্যায় ইমরান ক্যাম্পাসের সব বন্ধুদের নিয়ে নিজের বার্থডে পালনের নামে আয়োজন করে ছোট্ট এক অনুষ্ঠানের। আমি তার ভাই, সেই হিসেবেই প্রত্যেকের আগে আমি থাকি সে আয়োজনের মেহমান। ইমরান সিনিয়র, তার বার্থডেতে তার বন্ধুরা আসা স্বাভাবিক, ভাই হিসেবে আমার উপস্থিতিও স্বাভাবিক, কিন্তু অন্যদেরটা? তাই ইমরান আমাকে দিয়ে আমার বন্ধুদের দাওয়াত করায় এবং তাতে সায়রা, নিয়া, রাহি আরও কিছু মেয়ে বান্ধবীও থাকে। ভাইয়ের জন্মদিন, চমৎকার আয়োজন, তাতে গার্লফ্রেন্ড থাকবে, এতে সব ছেলেরই আনন্দিত হবার কথা, আমিও হয়েছিলাম। কিন্তু সেটাই ছিল আমার বিগত জীবনের শেষবারে আনন্দ। রাত 9টা পর্যন্ত অনুষ্ঠান হবে এমনটাই ঠিক করা ছিল, কিন্তু অনুষ্ঠান শেষ হলো না। সায়রা তাড়া দিল তাকে ফিরতে হবে, কিন্তু ইমরান হুট করে বলল সে পাশেই তার বন্ধুর বাড়িতে খাওয়ার আয়োজন করেছে। বন্ধুর বাড়িটা আমি চিনি, তাই খুব একটা আপত্তি করিনি। তার উপর গ্রুপের সকল মেয়ে আছে। সেখানে পৌঁছতেই ইমরানের এক বান্ধবী জুস দিল আমাকে, সায়রাকে। বাকিরা তখনও বিভিন্ন গল্পে মশগুল। সায়রা বলল ওয়াশরুমে যাবে, আমি তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিতেই ইমরানের বন্ধু নাহিদ আমাকে ডাকলো, কারো হাত কেটে গেছে, তাকে একটু চেক করতে। আমি আবার পড়াশোনার মাঝেই মেডিকেল ক্যাম্পের কাজ করার অভিজ্ঞতা থাকায় ছুটে গেলাম সেদিকে। আমার কাজ শেষ হতে মাত্র মিনিট 15 লেগেছিল। ঈর্ষাদ থেমে গেছে এতটুকু বলেই বাইরের কুয়াশা এবার তার চোখে এসেও জমল। ঝাপসা হয়ে গেল দৃষ্টি। মৈত্রী ঘাড় ফিরিয়ে পাশের মানুষটার দিকে তাকিয়ে বুঝতে চাইলে বোধহয় থেমে যাওয়ার কারণ, কিন্তু ঈর্ষাদের চোখ দেখে তার আর বসতে ইচ্ছে করলো না সেখানে। এই মানুষটাকে সে ভালোবেসেছে, চোখ দুটি দেখেই কিনা, তাই ও চোখে অন্য কারোর জন্য জল তার সহ্য হবে না। সে বসা থেকে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, হাত টান পড়লো। ঈর্ষাদ হাত ধরে রেখেছে। যে ঘরের ওয়াশরুমে সায়রাকে দিয়ে এসেছিলাম সেই ঘরেই সায়রা বসেছিল ইমরানের বাহু জড়িয়ে। আমি এসে আধ ভেজানো দরজা দেখে থেমে গিয়েছিলাম। মনে হলো নক করে ঢোকা উচিত, কিন্তু ভেতরে ঢোকা আসা কণ্ঠস্বর, আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি। মৈত্রী ইমরান সায়রাকে জড়িয়ে রেখে বারবার বলছিল আর কিছু দিন শোনা, তারপরেই আমরা বিয়ে করব। ফাইনাল পরীক্ষা শেষ হতেই তোমাকে বাড়িতে তুলব। কথা বলা শেষ হওয়ার আগেই আমার চোখের সামনে তাদের কিস। ঈর্ষাদ একটা কথা গুছিয়ে বলতে পারেনি। মৈত্রীর পা অসাড় হয়ে গেছে এই অগোছালো কথার মাঝে। সায়রা আর ইমরানের কথা জানার পর ঈর্ষাদ কি বলল 4.5 বছর, এতগুলো বছর একজনের সাথে প্রেম করে তারই ভাইয়ের সাথে বিয়ে। কি মৈত্রীর মনে হলো এসব কথা না জানলেই ভালো হতো। মৈত্রী পাশে বসলো ঈর্ষাদের নিজের গায়ের শালে। হঠাৎই সে ঈর্ষাদকে নিজের সাথে জড়িয়ে নিল। ঈর্ষাদ পরের কাহিনীটুকু বলার জন্য মুখ খুলতেই মৈত্রী ঈর্ষাদের ঠোঁটে আঙুল রেখে খুব ধীরে ধীরে বলল, আমার খুব শীত লাগছে, একটু জড়িয়ে ধরবেন? ঈর্ষাদ জানে মৈত্রী আর শুনতে চাইছে না, হয়তো সইতে পারছে না, আর তবু এই যে শেষ না করলে চলছে না। নতুনের জন্য পুরনো বিসর্জন জরুরি। পুরনো অধ্যায় সরিয়ে নতুন ভোরের আয়োজন হোক। লন্ডন বরাবরই একটা এডুকেশনের জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল উভয় স্টুডেন্টের জন্য উচ্চ আকর্ষণীয়।
নোরার ন্যাশনালিটির জন্য এই সুযোগ আর জন্মগতভাবেই পাওয়া হয়েছে। সাইন বরাবর মেয়েকে ডক্টর হিসেবে দেখতে চাইতো, এই নিয়ে আফসারেরও মত বিরোধ ছিল না। তবে তারা কখনোই মেয়েকে এ নিয়ে প্রেশারাইজ তো দূর, আগে থেকে কোনো সিদ্ধান্তও দেননি। নোরা নিজ থেকে পড়াশোনায় পছন্দসই এগিয়েছে। পড়ার জন্য ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে বিএসসি সাইকোলজি 3 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রাম করা নোরার নিজ পছন্দ এবং পরিশ্রম ছিল। এখনো তার পড়াশোনার সমাপ্তি ঘটেনি। সে মনস্তাত্ত্বিক দিক থেকে প্রচন্ড এক্সট্রা অর্ডিনারি, তা হঠাৎই চোখে পড়লো তার প্রফেসরের। সেই থেকেই লোকটা তাকে বিভিন্নভাবে এগিয়ে যেতে সব রকম সাপোর্ট করছে, কিন্তু তাকে কিছু বিষয়ে সতর্কতা জানিয়েছে। হিপনোটিজম শব্দটার সাথে যেদিন প্রথম পরিচয় ঘটেছে নোরার, সেদিন প্রফেসরের প্রথম শর্ত ছিল শুধু চিকিৎসার প্রয়োজনে হবে এর ব্যবহার। কখনো কোনো অন্যায় অপকর্মের স্বার্থে কাউকে হিপনোটাইজ করা হবে না, যাবে না, করলে সেটা ক্রাইম হিসেবে ধরা হবে। এর কথিত কিছু শাস্তিও আছে। নোরা অবগত তার শিক্ষার প্রয়োগ বিস্তারিত, তবুও সে করেছে কাজটা। ময়ূরকে যেদিন বিয়ের স্টেপ নিতে সে ঠিক এই কাজের মাধ্যমে বাধ্য করেছিল। লন্ডনে সে চাইলেই বয়ফ্রেন্ড জুটিয়ে নিতে পারে, দৈহিক চাহিদা লিভ ইনও খুব সহজেই করতে পারত। আফটার 18 তার প্যারেন্টস তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। যদিও নোরা এদিক থেকে ইউকেতে থেকেও কিছুটা বাধা প্রাপ্ত ছিল তার পিতার কারণে, তবে দেশে এসে প্রথমবার যখন ময়ূখের সামনাসামনি পরিচয় হলো, তখন সে বুঝতে পারলো এই ছেলেটাকে তার ভালো লাগে। চোখের সামনে যখন ফ্রেন্ডের ক্লোজ ডেট দেখে অভ্যস্ত, সেখানে পছন্দের ছেলেটির হাত ছুঁয়ে দেখতো তাকে 10 বার ভাবতে হতো। দেশে আসার সময়গুলো তার কাটতো ভীষণ সাধারণ আর বাঙালির সংস্কৃতি নিজের মধ্যে ধারণ করে। ময়ূখের প্রতি তার আকর্ষণ দিন দিন বেড়ে গেল। তাকে হাতের কাছে পেয়ে না পাওয়ার হতাশায় কৈশোরের চাহিদা যুবতী বয়সে আক্ষেপ হয়ে উঠল এক সময়। প্রায় প্রতি বছরই নোরা দেশে আসতে থাকলো, আর পুরোটা সময়টা সে বিভিন্ন বাহানায় ফুপির বাড়ি না হয় ট্যুর দিত। তার সঙ্গী হিসেবে মেহের তো থাকতোই, সাথে ময়ূকও হতো। আগে ইমেচিউর আইডিয়াস দিয়ে ময়ূখের সঙ্গ পাওয়ার চেষ্টা করলেও এবার ছিল তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। ময়ূখের দু চোখের ভাষা পড়তে তার সময় লাগেনি, সেই সাথে নির্লিপ্ত মেয়ে মৈত্রীর চোখ দুটো সে দূর থেকেই পড়তে পেরেছিল। নোরা আপন মানুষদের মাঝে কুটচাল করার কথা কখনোই ভাবেনি, অথচ এবার সে সর্বাধিক নিম্ন কাজগুলোই করেছে দুর্বল মনের মানুষগুলোর সাথে। আর তার চোখস দৃষ্টির শিকার হয়েছে পরিচ্ছন্ন হৃদয়ের ময়ূখ আর চাপা স্বভাবের মৈত্রী। তবে নোরা পুরোটা পরিকল্পনায় কায়ম মনোবাক্যে এক ইরশাদ মেহেরের ভালোটাই চেয়েছে। নোরার মন যেমন ময়ূখকে পাওয়ার লোভে মৈত্রীর মনের ভেতরটাকে উস্কে দিয়েছে ভালোবাসার মানুষকে দিকে ছোটার জন্য, তেমনই ময়ূখকে করেছে কাছের মানুষগুলো থেকে দূরে। মুখ চোরা নয় সে, তবুও নোরার প্ররোচনায় চুপ হয়ে গেছে। শাইন মা হয়ে ঠিকই মেয়েকে বুঝতে পেরেছিল, তাই প্রথম থেকে সাবধান করে গেছেন নোরাকে। সে শোনেনি কোনো কথাই, বারবার তাকে ফিরে আসার কথা বলেন। তাতেও ভ্রুক্ষেপহীন ছিল নোরার। তারই মাঝে জানতে পারি ঈশাদের এঙ্গেজমেন্ট, এবং নোরা কোনোভাবেই উগরে দিয়েছিল ময়ূখ যে মেয়েটিকে পছন্দ করে সেই মেয়ের সাথেই ঈশাদের বিয়ে। সন্তান যতই চতুর হোক, যতই বুদ্ধিমতী হোক না কেন, মা বাবার সতর্ক নজরে সেসব আড়াল হয় না। নোরারও হয়নি। শাইন তার প্রতিটি পদক্ষেপ পদচারণে দৃষ্টিপাত করে আফসারের সাথে যোগাযোগ করেন। প্রকৃতির হিসেব মানুষের হিসেবের চেয়েও কঠোর হয়, তা হয়তো আফসার বয়সের অর্ধেক পেরিয়েও আন্দাজ করতে পারেনি। তাই তো নিজ কন্যার ভুলগুলো জানার পর চুপচাপ গা ঢাকা দিয়ে বসে রইল ঢাকায়। তার ধারণা মেয়েটি মায়ের পথে হাঁটবে না। আপন ভাতিজার সাথে যদি সত্যিই কিছু হয়ে যায়, তবে সে সারা জীবনের জন্য মেয়েকে আটকে রাখতে পারবেন। নোরা হয়তো অধর্মের পথ ছেড়ে আসবে ময়ূখের খাতিরে। ভুল ছিল সে, মেয়েটি তার শুধুই নিজের ইগো স্যাটিসফাই করতেই ময়ূখের সাথে নিজেকে জড়িয়েছে। নোরাকে থামাতে না পেরে শাইন প্রফেসরের শরণাপন্ন হয়েছিল। সব শুনে প্রফেসর নোরাকে বিভিন্নভাবে শাসন বাড়ানো দেশে ফিরে আসতে বলেছে। এমনকি তার 3 বছরের কোর্সে এখনো 1 বছর বাকি, সেই বছরটি এবং ক্যারিয়ার নিয়েও হুমকি দিয়েছেন। তার ফিরে যাওয়ার সময় অল্প ছিল বলেই সে তার শেষ চাল হিসেবে হিপনোটাইজ করে রেজিস্ট্রি করিয়েছে। তাতে সে লাভবান হয়েছে, সকলে নির্বিবাদে মেনে নিয়েছে বিয়েটা। ময়ূখ সেও কি বাদ আছে, হয়তো ভালোবাসতে পারছে না, কিন্তু নোরাকে ঠিকই মেনে নিয়েছে। এই তো চেয়েছিল নোরা। You should pay for your all mistakes and conspiracy. Do you know what have you bought? প্রফেসর আজ 3rd টাইম নোরাকে একই কথা বলতে যাচ্ছিলেন, তাই নোরা তাকে কথার মাঝেই থামিয়ে দিল।
সে স্বীকার করে নিল নিজের ভুলগুলো। বিয়েটা নিয়ে সে সিরিয়াস ছিল না, কিন্তু ময়ূখের সাথে থাকতে চায় একথা সত্যি। নোরা নিজেই তার করা প্রতিটি কাজের জন্য কৈফিয়ত দিল। সব শুনে প্রফেসর বলে দিলেন সাইকোলজি নিয়ে পড়া নয়, বরং তার এই মুহূর্তে ট্রিটমেন্ট জরুরি। প্রফেসর আর নোরার কথার মাঝেই নোরার ফোন বাজলো। ময়ূখ কল করেছে। প্রফেসর কল দেখে নিজের কথা শেষ করে নোরাকে বেরিয়ে যেতে বলল। কেমন আছো? ফাইন। তোমার টেক্সট ছিল, কল দেওয়ার কথা লিখেছিলে। ময়ূখ কথাটা বলেই আবার প্রশ্ন করলো, কোনো প্রয়োজন ছিল? এভাবে বলো কেন ময়ূখ? আই এম ইউর লিগাল ওয়াইফ, নট আ আউটসাইডার। সরি, ব্যস্ত ছিলে? নো। আন্টি কেমন আছে? আই ডোন্ট নো। ময়ূখ, এখানে চলে আসো। নোরার কণ্ঠে আবদার ছিল না, আকুলতা ছিল না। ময়ূখ শুনেও কিছু বলল না জবাবে। নোরার সাথে তার কিছুতেই মিলবে না তা সে জানে, তবু জীবনটা তো কাটাতে হবে ভেবেই বুঝি এসে এ পথে অগ্রসর হচ্ছে। আম্মা চিন্তিত থাকছে নোরার ফিরে যাওয়ার পর থেকে। ময়ূখ তা টের পায়, কিন্তু এই মুহূর্তে তার করণীয় কি সে কিছুতেই বুঝতে পারছে না। রাতটা মৈত্রীর আজ জাগরণে কেটে গেছে। কাল সকালে ঘুম ভেঙেছে বাইরে থেকে কারো হাত ঢাকে। চোখ মেলতেই বিছানার ওপর গুছিয়ে রাখা তার জন্য শাড়ি ব্লাউজ ইরশাদ যে রেখেছে তা অজানা নয়। মৈত্রীও আর দেরি না করে গোসলের জন্য উঠে পড়ল। শীতের সকালে ঠান্ডা পানিতে গোসল অসম্ভব, তাই গরম পানি করতেই সে রান্নাঘরে গেল। খুশির কথা হলো ইরশাদ পানিটাও চুলায় বসিয়ে আগুনের আঁচ কমিয়ে রেখে গেছে। মৈত্রী গরম পানি নিয়ে গোসল সেরে আবারও রান্নাঘরে এসেছিল। আবারও পুলকিত হলো হটপট আর ফ্ল্যাক্স দেখে। পরোটা, চা সবটা তৈরি করে রেখে গেছে মানুষটা। এত উদার আর যত্নশীল হতে কে বলেছিল মানুষটাকে? মৈত্রী খুব লজ্জা লাগছে এবার। সে স্ত্রী হয়ে কিছু করেনি, অথচ তার বর কত কি করে গেল। তীব্র শীতের সকাল, ধোয়া ওঠা চা আর পরোটা দিয়ে রাতের মাংসের তরকারি চমৎকার নাস্তা হয়ে গেল মৈত্রী একা একাই। কাজের জন্য যে মহিলাকে রাখা হয়েছে তিনি এসেছেন একটু আগেই। মহিলাটা ঘরদোর ঝাড়পোছ শুরু করতেই মৈত্রী গিয়ে বসলো দোলনায়। পূব আকাশের রোদ তখনও উঁকি দিচ্ছে অবস্থায়। শাড়ির আঁচল গুটিয়ে গায়ে থাকা শালটি ভালো করে পেঁচিয়ে সে বসে পড়লো দোলনায়। আর তাতেই মনে পড়ে গেল রাতের ঘটনা। ইরশাদ জোর করে বলেছিল পরের কাহিনীটুকু। ইমরান ভাইয়ের বার্থডে রাতে সেই ঘটনার পর ইরশাদ বাজে রিয়েক্ট করেছিল। সকলের সামনে সায়রাকে থাপ্পড় মেরেছিল, ধাক্কা মেরে দেয়ালে ফেলে দিয়েছিল। সায়রার কপালের ডান দিক ফেটে সেলাই পর্যন্ত লেগেছিল। কিছুদিন যেতেই ইরশাদ মাফ করে দিয়ে সায়রাকে আবার নিজের জীবনের সব স্বাভাবিক করতে চেয়েছিল। সায়রাও ইরশাদের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল, কিন্তু তারপর মাত্র 2 মাসের মাথায় নাকি হুট করে সায়রা বলল সে ইরশাদকে ভালোবাসে না, সে তো ইমরানকে ভালোবাসে। জীবন এতটাও সিনেমাটিক হতে পারে জানা ছিল না, কিন্তু সায়রা তার সাথে নাটকীয়ভাবে সম্পর্ক শেষ করেছিল। একদিন এসে বলল সে প্রেগনেন্ট আর ইমরান তার সন্তানের বাবা। এরপর কি হলো? কোনো আলোচনা ছাড়াই একদিন মেজো চাচি আর চাচা ইমরানকে নিয়ে গেলেন সায়রাদের বাড়ি। সেদিনই সায়রা বউ হয়ে এসে পা রাখলো তাদের বাড়িতে। ইরশাদ কিছুদিন একদমই মানতে চাইছিল না এসব কথা। সে রোজ রোজ ইমরানদের ঘরে যেত, জোর করে সায়রার সাথে কথা বলতো, রাগারাগি করতো, এমনকি একদিন ইমরানের গায়েও হাত তুললো। এ নিয়ে পুরো বাড়িতে ঝামেলা সৃষ্টি হতেই সকল চাচা মিলে তার বাবাকে ডেকে কথা শোনালেন। তারপর ঠিক হলো তারা বাড়ি ছেড়ে ভাড়া থাকবেন। তাই করা হলো। দীর্ঘ 5 বছরের ও বেশি সময় তারা ভাড়াটে জীবন কাটাচ্ছে। এর মাঝে আব্বুর সাথে বড় চাচার যোগাযোগ ঠিক থাকলেও মেজো চাচা আর ছোট চাচার সাথে খুব একটা মিল নেই। আব্বু ব্যবসা থেকে ইস্তফা নিয়ে চাকরিতে যোগ দিলেন। ময়ূক বছর কয়েক হলে থেকে পড়াশোনা করলো, আর ইরশাদ তার স্বপ্নের বিসিএস পরীক্ষায় বসতে পারলো না। মৈত্রী সব শুনে গেল, কিন্তু তার বারবার মনে হতে লাগলো স্যারের এমন কেন করলো। ইরশাদকে এই প্রশ্নটা করতে গিয়েও করেনি। মন বলছিল যদি এমন হয় সায়রা কোনো বিপদে পড়ে এমন করেছে, তখন ইরশাদের মনে কি আবার সায়রার বসতি বাড়বে? যদি গেড়ে যায় সায়রা আবারও ইরশাদের মনে, না না, তার পক্ষে এটা মানা অসম্ভব হয়ে পড়বে। তার চেয়ে ভালো সায়রা ভুল ছিল কি ঠিক সেসব তাদের অজানাই থাক। ইরশাদের জীবন মানেই এখন মৈত্রীর বসবাস, আর কারো নয়। এভাবে হয় না বাবু, তুই এক জায়গায় বউ আর এক জায়গায়। কিছুটা রাগ কিছুটা বিরক্তি মিশিয়ে বললেন ইরিন। ময়ূক চুপচাপ শুনছে, কিন্তু তাতে ভ্রুক্ষেপহীন সে। বারবার মাথায় ঘুরছে নোরার মায়ের কথাগুলো। কাল রাতে আন্টি কল দিয়ে প্রথমে তাকে জিজ্ঞেস করেছিল বিয়েটা নিয়ে কি ভাবছে সে। ময়ূক দারুণ কোনো জবাব দিতে পারেনি, তবে জানিয়েছে সে বিয়েটাকে মেনে নিয়েছে। বিয়েটা মেনে নেওয়া মানে দুজনে একসাথে থাকা, নিজেদের অস্তিত্ব তৈরি করা, তা নিয়ে আজীবন কাটানো। কিন্তু নোরা সে কালচারে বড় হয়নি। নোরার বাবাও তো তার সাথে থাকতে চেয়েছেন, কিন্তু তিনি যেমন সব সংস্কৃতি বাধ্যবাধকতা দেখিয়েছেন তার সাইন মানতে পারেনি।
তার ফলশ্রুতিতে 20 বছরেও বেশি সময় একসাথে কাটিয়ে আবার যে যার পথে আলাদা। সবাই এক হবে তা কিন্তু নয়, তবুও নোরা তার মেয়ে স্থির জানে নোরাও এমন বন্ধনে আজীবন থাকতে চাইবে না, যতই তার দেহে তার বাবার রক্ত থাকুক না কেন। শাইন ময়ূককে একবার দেখেছিল সামনে থেকে, তার একটু হলেও আন্দাজ বলে ময়ূক তার চাচার মতোই জীবন চাইবে একটা সময়। দেশের সাংস্কৃতিক ধর্ম বন্ধন এসবের মাঝে নোরাকে আনবে চাইবে, ফলে তাদের সংসার ভেঙে যাবে। নোরার জন্য এই জিনিসটা খুব ম্যাটার না করলেও ময়ূখের জন্য যে ম্যাটার করে তা শাইন নিজের প্রাক্তন স্বামী আফসারকে দিয়েই উপলব্ধি করেছে। এজন্য চেঁচিয়ে পড়ে ছেলেটাকে সাবধান করতে যেয়ে ফোন করেছিল। কি রে, কিছু বলছিস না কেন? এরিন প্রশ্ন করলো আবারও। আম্মা একটু সময় দাও না মা, নোরা মাত্রই গেল। আমারও এদিকে কিছু একটা হোক, তারপর না হয় এ নিয়ে ভাবা যাবে। আমি এইসব শুনতে চাই না বাবু, আমার ভাল লাগছে না এসব। বিয়ে করেই ফেলেছিস যখন, তখন এভাবে পবিত্র সম্পর্কটাকে হেলায় করিস না। এরিন ক্লান্তি মাখা স্বরে কথাগুলো রোজই বলেছেন ময়ূককে। আশেপাশে মানুষ কত কি বলে, কখনো ভালোটা তো কখনো সমালোচনা রূপে। মৈত্রীদের বাড়িতে এখনো আর ভাড়া থাকা হচ্ছে না বলে ফখরুল সাহেবের অফিস যাতায়াতে একটু সমস্যা হচ্ছে। তিনি ঠিক করেছেন আবারও ভাড়া চলে যাবেন, তবে এবার বেয়াই বাড়িতে তো সম্ভব না, তাই সে এলাকায় অন্য কোথাও। ময়ূখকে নিয়ে তিনি চিন্তিত, তাই অনেক ভেবে নিজেও ময়ূখের সাথে কথা বলেছেন। এরিন জেদ ধরে আছে বউ দেশে আসবে, সংসার করবে, কিন্তু নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।